দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন গেম অনে। এই শোতে আমরা সাধারণত খেলাধুলার যে খুঁটিনাটি বিষয় আসে সেটা নিয়ে আলোচনা করে থাকি। আজ পুরোটা সময় আমি তাসবিহ শরণ থাকবো আপনাদের সাথে। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমি জাহিদ হাসান এমএলএ। আসলে কি বলবো, কিরকম লাগছে, কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নিউজ 24 এ স্বাগতম। যেহেতু আজকের দিনটা আসলে সাজিয়েছে যে সাফ ফুটবল, ঘরের মাঠে সাফ ফুটবল, সাফ দিয়ে আসলে শুরুটা করতে চাই। আসলে 15তম আসর নভেম্বরে সাফটা হবে, বাংলাদেশকে আসলে পরিষ্কার ফেভারিট কিনা? ধন্যবাদ এখানে আপনাকে, নিউজ 24 কে ধন্যবাদ। সাফে আসলে বাংলাদেশ সবসময়ের জন্য ফেভারিট থাকে, বাট আলটিমেটলি 2003-এর পরে কিন্তু আমরা আসলে চ্যাম্পিয়ন হতে পারিনি। আই এম ভেরি মাচ লাকি যে আমার একবার সাফের ফাইনাল খেলা হয়েছিল 2003-এ যখন চ্যাম্পিয়ন হয়েছিল। 2005-এর সাফেও কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলেছিল করাচিতে, যেটা হয়েছিল ওই স্কোয়াডে আমি ছিলাম। সো আনফর্চুনেট ইন্ডিয়ার সাথে আমরা 2-1-এ হেরে যাই। ওইটাও আমরা বেশ ফেভারিট ছিলাম, আর সবাই ধরে নিয়েছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, বাট ইটস ভেরি আনফর্চুনেট যে ফাইনালে আমরা হেরে যাই। সো সাফে অলওয়েজ বাংলাদেশ ইজ ফেভারিট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই আসরটাও তো বাংলাদেশ ডেফিনেটলি ফেভারিট, বিকজ বাংলাদেশে কিন্তু এখন আসলে দলটা অনেক রিভিল করেছে। আপনি জানেন যে স্কোয়াডে কিন্তু অনেক চেঞ্জ আসছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে এই আসরে আমার কাছে মনে হয় সব থেকে ফেভারিট দল বাংলাদেশ। যদি আপনি আমার কাছে একটা দল বলেন যে সব থেকে ফেভারিট কোন দলটা, সেটা আমি বলবো বাংলাদেশ। এমিল ভাই, আপনি জানেন যে ইতিমধ্যে আসলে লোগোটা উন্মোচন হয়ে গেছে এবং আগামীকাল ভারতের থিম্পুতে কিন্তু আমাদের যে ড্রটা সেটা অনুষ্ঠিত হবে ভুটানে। সেটা যদি আমি বলি যে সবগুলো দলের যদি আমি একটু র্যাঙ্কিংগুলো বলি, ভারত কিন্তু বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে এবং মালদ্বীপও এগিয়ে আছে। যদিও নেপাল খেলবে না, নেপালও বাংলাদেশ থেকে এগিয়ে আছে। আসলে এই যে অপোনেন্টগুলোর মধ্যে আসলে কাকে সবচেয়ে বেশি কঠিন প্রতিপক্ষ বলে আপনার কাছে মনে হচ্ছে? কঠিন কিন্তু সাফে সবাই, হ্যাঁ, বিকজ পার্টিকুলারলি ম্যাচ ডেতে কিন্তু আসলে কেউই কিন্তু ইজি অপোনেন্ট না। হ্যাঁ, সাফে মানে আমি সাফের টুর্নামেন্টের কথা বলছি। আপনার ফিফা ফ্রেন্ডলি বা অন্যান্য যখন আপনি ফ্রেন্ডলি গেম খেলেন সেখানে হয়তো আপনি আমরা ধরে নিই যে আমরা সবসময় ফেভারিট হিসেবে খেলি, বাট সাফে কিন্তু খুব ডিফারেন্ট একটা টুর্নামেন্ট। সেখানে কিন্তু সবাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে। ইভেনচুয়ালি আপনি যদি আমাদের হিস্ট্রি দেখেন, সেখানে কিন্তু আমাদের সাফের হিস্ট্রি বেশ একটা ভালো না। আমরা 2003-এ পড়া চ্যাম্পিয়ন হতে পারিনি। তো সেই জায়গা থেকে র্যাঙ্কিং আসলে তেমন কোনো কিছু ভেরি করে না পার্টিকুলার ম্যাচ ডেতে। এখানে আসলে দেখতে হবে যে আপনার টিমের স্ট্রেংথ কীরকম আছে, আপনার প্রিপারেশন লেভেলটা আসলে কোন পর্যায়ে নিয়ে আসলে আপনি সাফে পার্টিসিপেট করছেন। তো সেই জায়গা থেকে এবারে আসলে আমার কাছে মনে হয় যে আপনি যদি বাংলাদেশের টাফ অপোনেন্ট অ্যাগেনস্ট বলতে চান, সেখানে আমি ডেফিনেটলি ইন্ডিয়াকেই রাখবো, বিকজ আমি দেখলাম যে ইন্ডিয়া দ্বারা মূল দলটাকেই পাঠাবে এই সাফে, হ্যাঁ, আমি যতটুকু জানছি। তো সেই জায়গা থেকে নট অনলি ইন্ডিয়া, আপনি জানেন যে আমরা যেভাবে প্রবাসী প্লেয়ারদেরকে দিয়ে একটা বড় একটা শক্তিশালী দল গড়ছি, অ্যাট দ্য সেম টাইম শ্রীলঙ্কাও কিন্তু আপনি জানেন তাদের প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু তারাও বেশ একটা স্ট্রং জাতীয় দল গড়েছে, এবং তারা কিন্তু তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই এবং এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে তারা কিন্তু তাজিকিস্তানকেও তারা হারিয়েছে। হ্যাঁ, তো তাদের সেই রেকর্ড রয়েছে। ইভেনচুয়ালি মালদ্বীপ স্ট্রং দল, যেহেতু নেপাল খেলবে না, ভুটান রয়েছে, পাকিস্তানও কিন্তু আপনি জানেন যে এই মুহূর্তে তারাও কিন্তু সেম প্রবাসী প্লেয়ারদের কিন্তু তারাও কিন্তু দলটাকে বেশ অর্গানাইজ করেছে। সেখানে আমি বলবো যে প্রত্যেকটা দলই কিন্তু খুবই অর্গানাইজড, এবং আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা বেশ কম্পিটিটিভ হতে যাচ্ছে। সো বাংলাদেশ যেহেতু হোস্ট হিসেবে খেলবে, হোস্টের সবসময় একটা বড় অ্যাডভান্টেজ থাকে, এবং আপনি যদি রিসেন্টলি বাংলাদেশের হোস্টের মানে আমাদের হোম ম্যাচের পারফরমেন্স দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো করেছে। স্পেশালি যদি হংকং এবং সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা যেভাবে ফুটবল খেলেছি, যদিও ম্যাচগুলো আমাদের পক্ষে আসেনি রেজাল্টটা, তারপর আমি বলবো যে আমরা বেশ পজিটিভ ফুটবল খেলেছি। সেই জায়গা থেকে আমি বলবো, যেমন ইন্ডিয়াকে কিন্তু আমরা জানেন যে আমরা হোমে হারিয়েছি, হ্যাঁ, সো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আমরা বেশ এগিয়ে রয়েছি। তারপরও ইন্ডিয়া এবং আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কাকে আপনাকে একটু উপরে রাখতে হবে। শ্রীলঙ্কা হয়তো দলটাকে আগের সেই শ্রীলঙ্কা দলটা কিন্তু এখন নাই, র্যাঙ্কিংও বাংলাদেশ থেকে একটু পেছনে, হ্যাঁ, পেছনে থাকলেও তারপর তারা দলটা কিন্তু আমাদের মতো অনেক প্রবাসী, তাদের কিন্তু যেমন স্টার্টিং 11-এর সুজন প্রেরা তাদের গোলকিপার পজিশনে খেলে, বাট বাকি 10 জনই কিন্তু তাদের প্রবাসী প্লেয়ার, ইমিগ্রেন্ট প্লেয়ার। সো সেই জায়গা থেকে আমি বলবো যে শ্রীলঙ্কাও কিন্তু বেশ ভালো একটা দল এবার সাফে নিয়ে আসবে। সো আমি বলবো যে বেস্ট ভালো একটা কম্পিটিটিভ সাফ হতে যাচ্ছে, বিকজ লাস্ট যে সাফটা হয়েছিল আপনার ইন্ডিয়াতে, ওই সাফে যদি দেখেন সেখানে কিন্তু লেবানন খেলছিল, কুয়েত খেলছিল, বাট এই সাফে কিন্তু শুধু সাফের দলগুলি খেলছে। তো সেখানে আমাদের কিন্তু বেশ ভালো সুযোগ আছে, খুব ভালো সুযোগ আছে। বাট দেখতে হবে যে আমাদের এই দলটা তো ওই সময়টাতে, যে সময়টা নভেম্বরে যখন আসলে খেলাটা হবে, তখন আমাদের প্রবাসী যারা ইম্পর্টেন্ট প্লেয়ার লাইক হামজা, তারা আসলে অ্যাভেলেবেল থাকবে কিনা, হ্যাঁ, দলের সাথে আসলে যোগ দিতে পারবে কিনা, বিকজ হামজার কিন্তু আপনি জানেন যে তাদের ওই সময়টা কিন্তু লিগ চলতে থাকবে। সো তাকে আসলে আমরা পাবো কিনা, বিকজ হামজার দলের ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ হামজা আমার কাছে মনে হয় যে 50% আমাদের দলের শক্তিটাকে আমার কাছে মনে হয় যে একটা বড় মাত্রা তৈরি করে। তো সেই জায়গা থেকে হামজার ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওভারঅল যদি সবাই খেলে,
আমি বলবো যে আপনি যেটা বলছেন যে ইন্ডিয়া আমাদের ডেফিনেটলি টাফ অপোনেন্ট, বাট আমি এই সাফে বাংলাদেশকে অনেক এগিয়ে রাখছি। যেমনটা আসলে একটু আগে বলছিলাম যে আসলে নেপাল কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে আছে, ফিফা একটা নিষেধাজ্ঞা দিয়েছে, কালকে কিন্তু একটা সভা অনুষ্ঠিত হবে। কি মনে হচ্ছে নেপালকে ছাড়াই কি এই সাফটা অনুষ্ঠিত হবে? আমার সেটা মনে হয় না। নেপাল সামহাও আমার মনে হয় যে সাফে পার্টিসিপেট করতে যাচ্ছে, বিকজ কালকে ড্র হলে আমরা দেখতে পারবো হ্যাঁ যে নেপাল আসলে আছে কিনা। ডেফিনেটলি সাফের যারা অর্গানাইজার আছে তারা ডেফিনেটলি চাবে সবগুলি দলকে নিয়েই আসলে সাফ করতে, এবং নেপালকে বাইরে রেখে সাফ করলে সেটারও কিন্তু আসলে ভ্যালুটা ওই লেভেলে থাকবে না। হ্যাঁ, সো সেইখানে হয়তো তারা চেষ্টা করবে নেপালের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে হয়তো সাফে তাদেরকে ইনক্লুশন কিভাবে করা যায় সেটা নিয়ে অলরেডি আমি যতটুকু জানি কাজ করছে সাফ, এবং নেপাল ফুটবল ফেডারেশনে কিন্তু কাজ করছে। সেই জায়গা থেকে হয়তো আগামীকাল যেহেতু সাফের ড্র রয়েছে 1 তারিখে ভুটানের থিম্পুতে, আমরা হয়তো সেখানে জানতে পারবো যে নেপাল আসলে পার্টিসিপেট করবে কিনা। নেপাল পার্টিসিপেট করলে ডেফিনেটলি, যেটা আমি বলি সবসময়, যে সাফে সবসময় সাফের দলগুলি খেলুক এবং সব দলগুলি পার্টিসিপেট করুক। একসময় তো সাফে কিন্তু আফগানিস্তান এখন চলে গিয়েছে তাদের আর একটা বেরিগিডে। লাস্ট সাফ হয়েছিল আপনি জানেন কুয়েত এবং লেবানন ইনক্লুশন ছিল। সো আমি এটা চাই না, আমি চাই সাফের দলগুলি সাফে পার্টিসিপেট করুক এবং যে 7টা দেশ আছে সবাই খেলুক। সো সেখানে নেপালের খেলাটাও খুবই জরুরি, বিকজ নেপাল অলসো ভেরি এক্সাইটিং টিম। তারাও কিন্তু তাদের ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে বেশ ভালো কাজ করে, যদিও তারা আনফরচুনেট তারা একটা ফিফা নিষেধাজ্ঞাতে আছে। হোপফুলি তারা সেটা কাটিয়ে হয়তো সাফে ফিরবে। কি মনে হচ্ছে আসলে ঘরের মাঠে যেহেতু সাফ, অনেকদিন পরে আসলে বাংলাদেশের যে ফুটবল ক্রেজি নেশন যেটা থাকে ওটা কিন্তু ফিরে এসেছে। আসলে সেই সমর্থকরা কতটুকু পার্থক্য গড়ে দিতে পারে, বা তাদের সাপোর্টটা আসলে কি লেভেলের কাজ করতে পারে, উদ্দীপনা কাজ করতে পারে? দেখেন, ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের ফুটবল এখন বিশাল একটা চেঞ্জ আসছে। ব্র্যান্ড ভ্যালু বলেন, আমাদের অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড কিন্তু বেশ ভালো চেঞ্জ আসছে, এবং সব থেকে বড় চেঞ্জ এসে আপনি যদি দেখেন আমরা লাস্ট যে ফিফা ফ্রেন্ডলিটা খেলেছি সান মেরিনোতে, সেখানে সান মেরিনোকে 2-1 গোলে হারিয়ে আমরা কিন্তু বেশ ভালো একটা আমাদের দলটাকে কিন্তু আমরা ধরে নিয়েছি যে এখন বাংলাদেশ বেশ ভালো একটা অর্গানাইজ দল। বাট সাফ ইজ টোটালি ডিফারেন্ট টুর্নামেন্ট। হ্যাঁ, সাফে আপনার কাছে মনে হবে যে আপনি খুব হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবেন, আপনি খুব স্ট্রং দল, বাট ইটস নট ইজি, বিকজ আমি 5টা সাফ ফুটবল খেলেছি। হ্যাঁ, মাত্র একটাতে ফাইনাল খেলেছি, বরাবর একটাতে সেমিফাইনাল খেলেছি, আর বাকি 3টাতে কিন্তু আপনার নকআউট স্টেজে মানে গ্রুপ পর্যায়ে থেকে বাদ হয়ে গেছি। সাফে হয়তো আমরা অনেক স্ট্রং দল নিয়ে গিয়েছি, বাট আনফরচুনেট চ্যাম্পিয়ন হতে পারিনি কিন্তু। হ্যাঁ, সো সাফে আপনাকে মনে হবে যে আপনি খুব শক্তিশালী একটা দল নিয়ে পার্টিসিপেট করছেন, বাট এখানে আপনি ধাক্কা খাওয়াটা কিন্তু আপনার জন্য খুব সহজই হয়ে যাবে, বিকজ সরি অনেকগুলো দল আছে যারা আসলে সাফ চ্যাম্পিয়ন, এবং ইন্ডিয়াতে সর্বোচ্চ চ্যাম্পিয়ন দল আপনি জানেন, এবং সাফে সবসময় ইন্ডিয়া কিন্তু তারা কিন্তু একটা অন্যরকম প্রিপারেশন নিয়ে আসে। সো ইভেনচুয়ালি ইন্ডিয়া কিন্তু আপনি জানেন যে লাস্ট এখন কিন্তু তারা এই যে এশিয়ান কাপ যেটা হচ্ছে সেখানেও কিন্তু তারা খেলছে। হ্যাঁ, সো তাদের প্রিপারেশন লেভেলটাও কিন্তু আস্তে আস্তে তারা করে নিচ্ছে। সো আমাদের জায়গাটা হলো যে আমরা রিসেন্টলি আমাদের দলটাতে কিন্তু বেশ কিছু আরও প্রবাসী প্লেয়ার আমি দেখতে যাচ্ছি যে তারা হয়তো ইনক্লুডেড হবে। যদি তারা হয় তখন আমি মনে করি যে আমাদের জাতীয় দল আরও বেশি প্রোগ্রেস হবে। বাট আমাদের একটা পজিশনে আমার কাছে মনে হয় যে এখন আমরা ল্যাকিংস রয়েছে, দ্যাট ইজ স্ট্রাইকিং পজিশন। আমরা কিন্তু গোল স্কোরের জায়গাটা কিন্তু এখন আমাদের যদি দেখেন যে প্রপার কিন্তু একজন স্ট্রাইকার ছাড়াই আমরা খেলছি। হ্যাঁ, বিকজ লাস্ট সান মেরিনোর সাথে তপুর গোলে আমরা ম্যাচ জিতেছি, হ্যাঁ, বাট স্ট্রাইকার কিন্তু আমরা ছাড়াই ম্যাচ খেলেছি। সো আমি মনে করি সেই জায়গাটা যদি এই নেক্সট যে আপনার এখন তো আগস্ট, আগামীকাল থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, মাঝখানে আপনার 2 মাস সময় থাকবে বা 3 মাস, এই সময়টাতে কিন্তু আপনাকে প্লেয়ার অর্গানাইজ করবে। এর আগে হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছু ফিফা ফ্রেন্ডলি ও অর্গানাইজ করবে, সেইখানে কিন্তু আমি মনে করি যে স্ট্রাইকিং পজিশন বা আমাদের ল্যাকিংসে যে জায়গাগুলি সেগুলি নিয়ে কাজ করে যদি আমরা প্রপার একটা স্ট্রং সাইড নিয়ে যদি আমরা সাফে পার্টিসিপেট করতে পারি, আই হোপ এই সাফে আমরা বেশ ভালো এগিয়ে থাকবো। এবং আপনি যেটা বলছেন যে হোমে খেলা, হোমের একটা অ্যাডভান্টেজ তো আমরা আসলে এশিয়ান কাপ কোয়ালিফাই কিন্তু দেখেছি, রাইট? হ্যাঁ, আপনি যদি দেখেন যখন আসলে টিকিট সেলের জায়গাটাই যদি দেখেন 15-20 মিনিট অনলাইনে টিকিট সেল হয়ে গেছে, রাইট? তো সেই জায়গা থেকে তো বোঝাই যায় যে মানুষের ফুটবলের প্রতি আগ্রহটা কতটা বেড়েছে। এটা অন্যতম কারণ হলো হামজার ইনক্লুডের পরে আসলে আমার কাছে মনে হয় আমাদের ফুটবলে একটা মেসিভ চেঞ্জ আসছে ইন্টারন্যাশনাল এরিনাতে। তো এইটা আরো আমার কাছে মনে হয় যে আরো চেঞ্জ আসবে যদি সাফ ফুটবলটা আমরা চ্যাম্পিয়ন হতে পারি। যেহেতু বলছিলেন আসলে সাফের প্রস্তুতি নিয়ে একটু কথা বলতাম, আমাদের হাতে একটা প্যাকেজ বা আমাদের স্টোরি আছে, আমরা একটু দেখে আসবো সেই স্টোরিটা। 8 বছর পর নভেম্বরে ঘরের মাঠে বসবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসর। সেই টুর্নামেন্ট সামনে রেখে এখন থেকে প্রস্তুত হচ্ছে বাফুফে। এর আগে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে 4টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। লক্ষ্য দলের প্রস্তুতি আরো ভালো করা। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে তীক্ষ্ণ নজর রাখছে লাল সবুজের কোচ থমাস ডুলি। তার চাওয়া কেবল শিরোপা। ঘরের মাঠে সাফের আসর,
আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। শিরোপা জয়ের বিকল্প কিছুই ভাবছি না। আমরা সম্প্রতি ইউরোপেও জয় পেয়ে এসেছি। ছেলেরা ছন্দে রয়েছে। 7 দলের আসরে বাংলাদেশ রয়েছে গ্রুপ এ তে। আগামী 1 আগস্ট ভুটানের রাজধানীতে অনুষ্ঠিত হবে ড্র। প্রতিপক্ষ জানার পরই পরিকল্পনা সাজাবেন হেড কোচ। ঢাকাতে প্রস্তুতি নিতে চাই, কন্ডিশন আমাদের পরিচিত। আরো কিছু সময় আছে, সেখানে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিব। তবে তার আগে জানতে হবে আমাদের প্রতিপক্ষ কোন কোন দল। এ সময় বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রশংসাও করেন তিনি। তার আশা গ্যালারি ভরা দর্শক দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। বাড়তি হিসাবে আমরা ঘরের মাঠে বাংলাদেশের সমর্থক পাবো, যা আমাদের মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে সাহায্য করবে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে 2003 সালে একবারই আসরের শিরোপা জিতেছিলেন আলফাজ আমিনুল রজনীকান্তরা। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা আসলে দেখছিলাম, যেমনটা বলছিলেন প্রতিবেদনে যে সেপ্টেম্বরে যে ফিফা উইন্ডোটা আছে সেটাই কি আসলে আমাদের সাফের প্রস্তুতির সবচেয়ে ভালো একটা উপলক্ষ কিনা, কি মনে হচ্ছে? সেপ্টেম্বরের পর কিন্তু অক্টোবরও কিন্তু আপনার একটা ম্যাচ রয়েছে, যেহেতু নভেম্বরের ফার্স্ট উইক থেকে খেলা, রাইট, 4 তারিখ থেকে খেলা। সো আমার মনে হয় যে অক্টোবরে আরও কিছু যদি আরও 2-1টা ম্যাচ যদি খেলা যায় সেইটা হবে মোক্ষম সময় আমি মনে করি। বিকজ প্রিপারেশন সেপ্টেম্বরে খেললে সেটা থেকে আপনি মাঝখানে কিন্তু আরেকটা মাস কিন্তু গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, সো অক্টোবরে যদি আপনি একটা ম্যাচ বা 2টা ম্যাচ খেলতে পারেন লাইক সাফের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে, সেইটা আমার কাছে মনে হয় বেশি কার্যকরী হবে। বিকজ টুর্নামেন্ট যখন খুব কাছে আসে তার আগে আগে কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খেললে আপনি আপনার দল সম্পর্কে কিন্তু জানতে পারবেন, আপনার দলের কোথায় ল্যাকিংস পয়েন্ট রয়েছে, কোথায় স্ট্রং পয়েন্ট রয়েছে, সেগুলি নিয়ে কাজ করার সুযোগ পাবেন। আর যদি সেপ্টেম্বরে খেলেন তার মাঝখানে কিন্তু আবার অনেক দীর্ঘ একটা সময় কিন্তু আপনার গ্যাপ হয়ে যায়। সো আমি বলবো যে অক্টোবরেও যদি 2-1টা ম্যাচ খেলা যায়, যদিও ওই সময়টা কিন্তু প্লেয়াররা লিগের সাথে ইনক্লুডেড থাকবে, সবাই কিন্তু কম্পিটিটিভ ম্যাচই খেলবে। বাট আমি মনে করি লিগের ম্যাচ থেকেও যদি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা ইজ ভেরি, আমি বলবো যে এইটা প্রিপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেইখানে আমি বলবো যে অক্টোবরে যদি 2-1টা ম্যাচ অ্যারেঞ্জ করতে পারে সেইটাও খুব ভালো হবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেফিনেটলি এই সাফকে নিয়ে একটা বড় মেসিভ তাদের ভিতরে একটা প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটা এক্সিকিউশনের অন্যতম কারণ হলো তাদের প্রিপারেশন। সো প্রিপারেশনের জায়গাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং থমাস ডুলি কিন্তু স্টিল এখানেই থাকছে। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব পজিটিভ একটা দিক। বিকজ এর আগে আমি যতদিন দেখেছি যে কোচরা কিন্তু আসলে এখানে থাকতো না। হ্যাঁ, সো সে কিন্তু এখন রেগুলার অফিস করছে, প্লেয়ারদের টুকটাক খবর নিচ্ছে, নেক্সট আসলে কাদের সাথে ফিফা ফ্রেন্ডলি খেলা যে সেগুলি আয়োজনের জন্য চেষ্টা করছে, অপোনেন্ট কারা হবে সেটা নিয়ে সে ভাবছে। এটা কিন্তু আমি বলবো যে খুব পজিটিভ এবং এটা হওয়া উচিত। হ্যাঁ, একজন কোচ সারাক্ষণ সর্বক্ষণিক কিন্তু জাতীয় দলের সাথে টাচে থাকলে যেটা হয় যে আপনি যখন অ্যাসাইনমেন্ট আসে তখন কিন্তু আপনার ওই মানে হঠাৎ করে অনেকগুলি কাজ কিন্তু আপনার সামনে আসেন, আপনি কিন্তু সব কাজগুলিকে কিন্তু কমপ্লিট করে রাখতে পারেন। সেই দেখে থমাস ডুলিকে বেশ ভালোই লাগছে। ইভেনচুয়ালি আমি দেখলাম যে নতুন কিছু কোচিং স্টাফও তাদের দলের সাথে ইনক্লুড হতে যাচ্ছে, গোলকিপার কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ। সো এটাও আমি মনে করি যে একটা ভালো দিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাজগুলি করছে। আলটিমেটলি মেইন হবে যত কাজগুলি করেন না কেন এন্ড অফ দ্যাট আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে। বিকজ আমরা অনেকদিন কিন্তু সাফ ফুটবল চ্যাম্পিয়ন হই না, এবং যেহেতু আমাদের এখানে একটা বড় সুযোগ আছে, বিকজ যেহেতু আমরা হোস্ট, আমাদের হোমে খেলা হবে। এবং আমি যেটা বললাম যে হোমে আমরা সবসময় এখন টাফ অপোনেন্ট অ্যাগেনস্ট যতই স্ট্রং হোক না কেন, সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে প্রিপারেশনগুলি চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কোচ, কোচিং স্টাফ, প্লেয়াররা সবাই যদি সমন্বয়ের মাধ্যমে, ইভেনচুয়ালি আমরা যারা বাইরে থেকে আছি, আমি আপনি, আমরা যদি সবাই একটা দল হয়ে সাপোর্ট দিতে পারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই দলটাকে, আমি মনে করি যে এই দলটা চ্যাম্পিয়ন হবে। যেমনটা আসলে প্রতিবেদনে আমরা দেখছিলাম, গতকাল টমাস ডুলি কথা বলেছেন, তিনি বলেছেন তিনি কিরগিজস্তানের সাথে খেলতে চান না, কারণ একটু যদি র্যাঙ্কিংয়ের ভালো দাপের যারা থাকেন তাদের সাথে যদি হারি তাহলে কনফিডেন্স লেভেলটা একটু নিচু হবে। উনি বলছেন যে যদি আমরা 4 জাতীয় কোনো টুর্নামেন্ট খেলতে পারি অথবা একটু র্যাঙ্কিংয়ে নিচু ধাপের কারোর সাথে খেলতে পারি, কনফিডেন্সটা গেইন হবে। আসলে আপনি এই কথাটাকে কীভাবে দেখছেন? মেইন ফ্যাক্ট হলো যেহেতু আমরা হোমে খেলবো, হ্যাঁ, এমএ ম্যাচ না খেলার থেকে হোমে ম্যাচ অ্যারেঞ্জ করতে পারলে সেটা সব থেকে বেটার হবে। লাইক আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে, আপনি যদি ন্যাশনাল স্টেডিয়ামে যেহেতু নভেম্বরে খেলা, হ্যাঁ, যেহেতু আপনি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাস আপনি পাচ্ছেন, 3 মাসে যদি আপনি লাইক অগস্ট দরকার, আপনি সেপ্টেম্বর, অক্টোবরে যদি 2-4টা ম্যাচ খেলতে পারেন, এনাফ। হ্যাঁ, এনাফ আমি মনে করি প্রিপারেশনের জন্য। এর বাইরে তো ট্রেনিং সেশন থাকবেই, এর বাইরে তো এখানকার আমাদের যারা ক্লাবগুলি রয়েছে তাদের সাথেও যদি 2-একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে সেটাও আমি মনে করি বেশ ভালো হবে। বাট অক্টোবর এবং নভেম্বর মাসটা, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা খুব ইম্পর্টেন্ট। এই 2টা মাসে যদি আপনি 2-4টা ম্যাচ খেলতে পারেন
আমার কাছে মনে হয় সেটা বেশ ভালো হবে। এবং কিরগিজস্তানের সাথে খেলাটা বা কিরগিজস্তানের যে টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল, যে চারজাদি টুর্নামেন্টে পার্টিসিপেট করার কথা ছিল, সেটা করলেও আমার কাছে মনে হয় খারাপ হতো না। বিকজ যেহেতু এখন আবার সিজন শুরু হয়ে যাবে, সেই সময়টা আসলে প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে কিনা, বিকজ ক্লাবের খেলা শুরু হয়ে গেলে কিন্তু তখন আবার এই খেলা অফ করে কিন্তু আপনাকে টুর্নামেন্টে যেতে হবে, রাইট? তো সেইটা আবার কিন্তু আবার আপনার ঘরোয়া ফুটবলের সাথে কিন্তু একটা আবার আর আমি বলবো ক্লাশ হবে। সো ঘরোয়া ফুটবলটাও ইম্পর্টেন্ট। ঘরোয়া ফুটবলের কন্টিনিউ করতে গিয়ে আসলে যেন ওই ইন্টারন্যাশনাল জায়গাতে আবার কোনো রকমের ক্লাশ না হয়, সেটাও আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেখতে হবে। সো আমার কাছে মনে হয় সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2টা মাস খুব ইম্পর্টেন্ট। এই 2টা মাসে যদি 4টা-5টা ফিফা ফ্রেন্ডলি খেলতে পারে, এবং আপনি যেটা বলছেন এটা আমি মনে করি কখনোই এও ম্যাচ খেলা উচিত না, কারণ যেহেতু আমাদের হোম, আমরা ঘরে মাঠে খেললে আমাদের জন্য ভালো হবে। প্লেয়াররা আসলে আমাদের হোমের যে অ্যাডভান্টেজ বা হোমের সাথে যে, বিকজ আমরা জানি ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু নতুন করে কিন্তু এটা কিন্তু ঘাস লাগানো, সো মাঠের সাথে অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট। বিকজ আগের ঘাস আর এখন ঘাস কিন্তু ডিফারেন্ট আছে। বিকজ আমি যতটুকু জানি এই ঘাসে বল কিন্তু স্কিড করবে, হ্যাঁ, স্লিপ করবে। সো এইটার সাথে অ্যাডজাস্ট হওয়াটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেইখান থেকে আমি বলবো যে আমাদের প্রিপারেশন ম্যাচগুলো আমাদের হোমে হলে সব থেকে বেটার হবে। এমিল ভাই, টমাস জুলে এসেছেন কয়েক মাস হয়ে গেছে, আসলে যদিও একটা মাত্র অ্যাসাইনমেন্ট পেয়েছেন, সেটা সেন্ট মেরিনোতে, এবং জিতেছেন। আসলে টমাস জুলিকে কিরকম দেখছেন? যদিও একটা ম্যাচ দিয়ে আসলে সবকিছু বিচার বিবেচনা করা যায় না, রাইট? টমাস জুলে মেইন ফ্যাক্টর হি ইজ ভেরি প্রফেশনাল এই কারণে বললাম, যতটা সময় সে কন্ট্রাক্ট করেছে ম্যাক্সিমাম সময় কিন্তু সেখানেই থাকে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় কিন্তু তার কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, তার কোনো কাজ ছিল না। তারপর আমি দেখেছি সে এখানে ছিল, রেগুলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তার একটা টাচে ছিল, ইভেনচুয়ালি এখনো সে আছে। কিন্তু এইটা খুব ইতিবাচক দিক, যেটা বিগত দিনে কোচদের বেলায় কিন্তু খুব একটা আমরা দেখতাম না। হ্যাঁ, যদি ইন্টারন্যাশনালি ম্যাচ কিন্তু খুব 2 মাস 3 মাস পর হয়, হ্যাঁ, সেই সময়টা কোচেরা যেটা করে তাদের মতো করে সময় কাটায়। বাট টমাস জুলি যেটা দেখলাম, যেখানে থেকেই সে প্লেয়ারদের সাথে টাচে থাকছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে রেগুলার সে অ্যাসাইনমেন্ট করছে, সেই অফিস করছে, এটা খুবই পজিটিভ দিক। অ্যাট দ্য সেম টাইম আর একটা ব্যাপার হলো যে টমাস জুলি আমার মনে হয় যে দলটাকে নিয়ে বেশ ভালো ভাবছে, হ্যাঁ, বিকজ আপনি যেটা বললেন যে সে কিরগিজস্তানে ওই টুর্নামেন্টটা খেলতে চায় না, বা স্ট্রং দলের সাথে খেলে হারলে হয়তো প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথে হয়তো একটা আঘাত আসতে পারে, সেই জায়গাটা নিয়ে সে চিন্তা করছে। ইভেনচুয়ালি যে ফিফা ফ্রেন্ডলিগুলি খেলবে সেগুলো হোমে খেলার চিন্তা করছে। সো এইগুলি তো তাকে আমার কাছে মনে হয় যে বেশ কিছু জায়গায় এগিয়ে রাখছে। সো ফলে আমার কাছে মনে হয় যে টমাস জুলি বেশ ভালোই করছে, বাট আরও কিছু সময় তাকে দেখতে হবে, বিকজ মাত্র একটা ম্যাচ দেখে তো আসলে কাউকে আপনি যাচাই বাছাই করতে পারবেন না। ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় যদি দেখেন, তিউনিসে কোচ কিন্তু ওয়ার্ল্ড কাপ প্রথম ম্যাচে পরে তাকে স্যাক করা হয়েছে। হ্যাঁ, তো সারা পৃথিবীর চিত্রটা এরকম, আপনি যখন ভালো করবেন তখন ভালোটাই বলবেন, যখন আবার খারাপ করবেন তখন আবার তার বিভিন্ন দোষ বা খারাপ দিকগুলি কিন্তু আমাদের সামনে আসবে। সো হোপফুলি টমাস জুলি ভালো করবে। প্রবাবলি যে টুর্নামেন্টটা আছে সামনে সাফ, এটাই আমার কাছে মনে হয় যে তার বড় অ্যাসাইনমেন্ট, বিকজ এটাতে যদি সে চ্যাম্পিয়ন হতে পারে আমার কাছে মনে হয় যে তার জন্য বিশাল একটা সাকসেসের জায়গা হবে। বাংলাদেশ ফুটবলের জন্য একটা মেসিভ চেঞ্জ আসবে আমি মনে করি যে সাফ ফুটবল, সাফ তো আমাদের ওয়ার্ল্ড কাপের মতোই। সো এইটাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার মনে হয় যে টমাস জুলি বেশ ভালোই কাজ করছে। এমিল ভাই, আসলে আপনি প্রবাসী ফুটবলারের কথা বলছিলেন আমাদের, সেখানে ফারহান আলী ওয়ালিদের কথা বলতে হয়, কারণ ফুলহামে তিনি খেলছেন। আশা করা যাচ্ছে যে সাফে উনি থাকবেন বাংলাদেশ দলে। যদি তার ইনক্লুশনটা হয় তাহলে আসলে আমাদের যে ফিনিশিংয়ের ব্যর্থতা আছে সেটা আসলে কতটুকু গুজবে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, ফারহান আলী ওয়াহিদ যে প্লেসে খেলে, মানে হি ইজ এ উইং স্ট্রাইকার, হি ইজ নট এ নাম্বার 9। হ্যাঁ, সো মেইন ফ্যাক্ট হলো এখন কিন্তু ওয়ার্ল্ড ফুটবল অনেক চেঞ্জ আসছে। হ্যাঁ, এখন দেখবেন যে ম্যাক্সিমাম দলগুলি কিন্তু তেমন একটা স্ট্রাইকার লাগে না। হ্যাঁ, উইং স্ট্রাইকার যারা থাকে তারাই ম্যাক্সিমাম গোলগুলি করে। তো ফারহান আলী ওয়াহিদ আমার কাছে মনে একটা ভালো বড় অপশন আমাদের হতে যাচ্ছে, এবং আমি ফুলহামে তার আসলে যতটুকু ম্যাচ দেখেছি হি ডুইং ফ্যান্টাস্টিক। মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল স্ট্রাইকার, উইং স্ট্রাইকারের যতগুলো গুণাবলী থাকা দরকার তার ভিতরে সবই দেখছে, এবং ফুলহাম সিনিয়র দলে কিন্তু সে অলরেডি কিন্তু আপনি জানেন ইনক্লুডেড হয়ে গেছে, এবং আপকামিং যে ইপিএল রয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ রয়েছে, প্রবাবলি সেখানে তার ডেবু হতে যাচ্ছে, এবং আলবেরোয়া তার যে কোচ, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আমাদের বাংলাদেশ একজন প্লেয়ার আসলে প্রিমিয়ার লিগে ফুলহামের মতো দলে খেলছে, এবং সেখানে রিয়াল মাদ্রিদের সাবেক প্লেয়ার প্লাস কোচ সেই দলের সে তার আন্ডারে খেলছে। এটা তো আমি বলবো যে যার আন্ডারে আসলে এমবাপ্পের মতো প্লেয়াররা খেলেছেন, প্লাস বেলিংহাম খেলেছেন, সবাই খেলেছেন। সো তার আন্ডারে খেলছে, এটা তো আমাদের জায়গা থেকে বিশাল একটা ফ্যাক্ট। সো আমার কনফিউশনের জায়গা হলো যে ওই সময়টা যদি ফুলহামের আসলে কোনো অ্যাসাইনমেন্ট থাকে, মানে লিগের যদি কোনো ম্যাচ না থাকে, ডেফিনেটলি হয়তো আমরা তাকে পেতে যাচ্ছি, এবং তাকে পেলে এটা হবে আমি মনে বলবো যে হামজার পরে দ্বিতীয় প্লেয়ার, যে প্রিমিয়ার লিগের প্লেয়ার। এটা তো আমাদের দলটাকে কতটা স্ট্রং করবে, সেটা মানে যেটা হয় যে আমরা আসলে এই ম্যাচগুলি দেখার জন্য ওয়েট করছি, হ্যাঁ, অপেক্ষা আছে যে এই প্লেয়ার আসলে কখন আসলে ন্যাশনাল স্টেডিয়ামে পারফর্ম করে। দ্য সেম টাইম আরো কিছু প্লেয়ার আছে, জায়ান হাকিম টাকিম যারা রয়েছে, আমরা আসলে এটা নিয়ে আসলে
আরো কথা বলবো, আমরা একটু বিরতি থেকে আসি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আশা করি সঙ্গেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমিলি। এমিল ভাই, বিরতির আগে যেমনটা বলছেন ফারহান আলী ওয়ালিদের কথা বলছিলেন, তাকে নিয়ে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই প্রতিবেদনটা। হামজার পর ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ফুটবলারকে পেতে চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে চেষ্টা করছে বাফুফে। সেই প্রক্রিয়ায় সফল হয়েছে ফেডারেশন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের অনূর্ধ্ব 21 দলে খেলেন উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। চেলসি যুব একাডেমি থেকে মাত্র 12 বছর বয়সে ফুলহামে যোগ দেন ফারহান। আর ইংল্যান্ডের ক্লাব বারওয়েল এফসি তে খেলছেন ফরওয়ার্ড জায়ান হাকিম। বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি তারা। সেপ্টেম্বরের উইন্ডোতেই প্রবাসী এই দুই ফুটবলারকে জাতীয় দলে ভেড়াতে চায় বাফুফে। আমরা সেপ্টেম্বর উইন্ডোতে ফারহান আলী ওয়াহিদ আর জায়ান হাকিম টানার চেষ্টা করছি। I hope both of them will be able to come inshallah. And inshallah they will perform. তারা পারফর্ম করে ডেফিনেটলি তাদেরকে আমরা সাপোর্ট দেখব। যশোর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হামিদপুরে গড়ে ওঠা শামসুল হুদা ফুটবল একাডেমি। এখানেই বয়সভিত্তিক দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন হেড অফ কোচিং ও একাডেমি প্রধান হিসেবে নিয়োগ পাওয়া 36 বছর বয়সী ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স। এখান থেকেও ভবিষ্যতে জাতীয় দলের ফুটবলার পাওয়ার আশা বাফুফের। ইউথ টিমের বেশ কিছু প্লেয়ারদের নিয়ে কাজ করছে, যেটা আমাদের ইউথ টিমের যে ম্যানেজার আন্ডার 20 সামিদ কাশেম এবং তাদের যে কোচ জেরার্ড, ওনারা খুব অ্যাক্টিভলি কাজ করছে। আমি খালি জাস্ট টপ লাইন সহায়তা করছি। সো সেখানে প্রায় 4-5 জন নিয়ে যারা কাজ করছে, যারা কিন্তু এখন অলরেডি যশোর ক্যাম্পে আছে। অ্যাটলিস্ট মানে ইউথ এবং মেন্স টিম এবং ওমেন্স টিম মিলে মিনিমাম 10 জন অরিজিন প্লেয়ারকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। বার্লি এফসি যুব দলে খেলা অ্যাডাম আব্বাস খুব শিগগিরই বয়স ভিত্তিক দলে যোগ দেবেন বলেও জানান ফাহাদ করিম। জায়গা কি করবে না করবে তাদের ব্যাপার। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা আসলে দেখছিলাম, জাহিদ ভাই আপনিও দেখছিলেন, সাথে কিন্তু জায়ান হাকিমের কথাও বলা হয়েছে। জায়ান হাকিমও কিন্তু খেলতে আগ্রহী এবং তিনিও খেলতে পারেন। আসলে তিনি তো নাম্বার 9, তার ইনক্লুশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? না, এটা তো আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আসলে মেইন এখন দরকার হলো যে একজন প্রপার নাম্বার 9, হ্যাঁ, একজন স্ট্রাইকার দরকার। বিকজ আমাদের এই স্কোয়াডে কিন্তু কোনো স্ট্রাইকার নাই। তো সেখানে জায়ান হাকিম যদি একটা বড় অপশন হতে পারে, আমি বলবো যে সেটা আমাদের দলের এই মুহূর্তে যে স্ট্রেংথ রিভিল্ড হয়েছে, সেখানে একটা বড় স্ট্রেংথের জায়গা কিন্তু জায়ান হাকিম হতে যাচ্ছে, যদি আমরা তাকে নেক্সট উইন্ডোতে বা সাফে পাই। তো এটা তো আমি বলবো যে বাংলাদেশ ফুটবলার ফেডারেশনের জন্য বিশাল একটা পাওয়া, বা বাংলাদেশ ফুটবলের জন্য বিশাল একটা পাওয়া জায়ান হাকিম। এবং অ্যাডাম আব্বাসের কথাও শুনছি, সেও যদি এখানে ইনক্লুডেড হয়, আমি বলবো যে আপনি যদি দেখেন এখন যেভাবে প্রবাসী প্লেয়ার আসলে আমাদের এখানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে হামজা আসার পর থেকে, আমি বলবো যে এটা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা আশীর্বাদ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলবো যে এই ফারহান আলী ওয়াহিদ, অ্যাডাম আব্বাস বা ফারহান যারা রয়েছে, তাদেরকে আমি বলবো যে এরা যদি নেক্সট যে সাব ফুটবল আছে, এর আগেই যদি ফিফা ফ্রেন্ডলি যেগুলো আছে সেখানে যদি আসলে তারা দল ইনক্লুডেড হয়, আমি বলবো যে প্রিপারেশনটা খুব ভালো হবে, কোচের জন্য সুবিধা হবে প্ল্যানিংটা করার জন্য। বিকজ ফারহান আলী যেটা যে স্ট্রাইকিং পজিশনে খেলে, সেখানে কিন্তু আমি বলবো যে এইটা কিন্তু আমাদের এই বাংলাদেশের এই স্কোয়াডের জন্য একটা বড় স্ট্রেংথের জায়গা হবে। সুতরাং থমাস ডুলির যে স্ট্রাইকিং পজিশনের যে প্রবলেমটা রয়েছে, সেইটা আমি বলবো যে সেটা হয়তো সে রিকভার করতে যাচ্ছে। সো আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ দলটা সব থেকে মেইন কনসার্নের জায়গা হলো যে এই সব প্লেয়ারদেরকে আসলে একসাথে ইনক্লুডেড করাটা। তো সেইটা নিয়ে ডেফিনেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে কাজ করছে, হোপফুলি আমার কাছে মনে হয় যে নেক্সট সেপ্টেম্বরে যে ফিফা ফ্রেন্ডলি বা উইন্ডো আছে, সেখানে হয়তো আমরা সবাইকে দেখতে পাচ্ছি। দেখেন, প্রবাসী ফুটবলাররা আসছেন, তারা ভালো পারফরমেন্স করছেন, বাট কিন্তু কিছু সমালোচনাও কিন্তু ছিল। কিরকম? সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রবাসী ফুটবলারদেরই জায়গা দেওয়া হচ্ছে, দেশের ফুটবলারদের হয়তো বা দেওয়া হচ্ছে না। আপনার কাছে কি মনে হয়, শুধু বিদেশে খেললে অভিজ্ঞতাটাই আসলে কাজে লাগানো হচ্ছে, নাকি দেশি ফুটবলারদের যে সাম্প্রতিক ফর্ম সেটাকে বিবেচনা করে নেওয়া হচ্ছে না? আপনার আসলে কি মনে হচ্ছে, কোনটা করা উচিত? মেইন ফ্যাক্ট হলো প্রবাসী প্লেয়াররা তো আমাদের দেশের প্লেয়ার, আমি কখনো মানে এখানে ডিভাইডেড দেখছি না। মানে মেইন ফ্যাক্ট হলো যে আমাদের এখানে প্লেয়াররা আসলে আগ্রহ হারাবে কিনা, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু থেকে যায়। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এখানকার প্লেয়াররা যদি সেই দিকটা ওইভাবে বিবেচনা করে, তারা যদি কম্পিটিশনে
দিকটা যদি বিবেচনা করে তাদের পারফরমেন্সের জায়গাটা যদি উন্নতি করার চেষ্টা করে, তখন কিন্তু আমি মনে করি যে সেটা আরো বেটার হবে। বিকজ লাইক সাপোজ একটা এক্সাম্পল, হামজার পজিশনে যদি আপনি আমাদের এখানে একটা মিডফিল্ডার যদি চিন্তা করে যে আমি হামজার মতো প্লেয়ার হব, হ্যাঁ, তখন কিন্তু আসলে কম্পিটিশনটা বাড়বে, রাইট? ইভেনচুয়ালি ফারহান আলী ওয়াহিদের কথা বলছি, তার মতো একজন উইং স্ট্রাইকারের মতো যদি আমাদের রাকিব ফাহিমরাও যদি ওর মতো পারফরমেন্স করে, তখন কিন্তু দলের স্ট্রেংথ আরো বাড়বে, হ্যাঁ, কমবে না কিন্তু। হ্যাঁ, সো এরা আসাতে আমি মনে করি যে আমাদের স্কোয়াড ব্যালেন্স হচ্ছে কিন্তু, হ্যাঁ, আমি মনে করি সিকিউরিটি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখানকার প্লেয়ারদের আরো আমি বলবো যে আরো ইনক্রেস ফিল হওয়া উচিত, যে এই প্লেয়ারদের মতো সাথে আমরা ড্রেসিং রুম শেয়ার করছি, অন দ্য পিচ আমরা তাদের থেকে অনেক কিছু শিখে আমরা ওইটা ঘরোয়া ফুটবলে আমরা ইমপ্লিমেন্ট করব। আমি আমার ব্যক্তিগত পারফরমেন্সের জায়গাটা আরো উন্নতি করব বা ইমপ্রুভ করব। তো সেইটা করতে পারলে তো এটা আমি মনে করি যে আমাদের জন্য খুবই পজিটিভ। এবং আপনি যেটা বলছেন যে আমাদের এখানকার প্লেয়াররা, আমি মনে করি যে হামজার ইনক্লুডেডের পরে আপনি যদি দেখেন আমাদের এখানকার প্লেয়ারদের ভিতরে কিন্তু অনেক বড় মোটিভেশন তৈরি হয়েছে, রাইট? এবং সবাই কিন্তু আরো বেশি আগ্রহ দেখাচ্ছে ফুটবল খেলার প্রতি। তো এটা তো আমি মনে করি যে আরো পজিটিভ দিক, এটা আমি কখনো এটাকে আমি নেগেটিভলি দেখি না। বিকজ প্রবাসী যারা প্লেয়ার তারা আমাদের দেশেরই প্লেয়ার, আমাদের পাসপোর্টই বহন করছে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তারা মাঠে খেলছে, ন্যাশনাল অ্যানথেম গিয়ে খেলাটা শুরু করছে। সো আমি মনে করি যে তাদের থেকে আরো মোটিভেটেড হয়ে আমাদের এখানকার যারা প্লেয়ার আছে তারা আমি মনে করি তাদের পারফরমেন্সের উন্নতির দিকে আমি মনে করি যে তাদের ফোকাস হওয়া উচিত। দেশি প্লেয়াররা তখন আসলে চ্যালেঞ্জ অনুভব করতে পারেন যে আমার এই পজিশনে খেলতে হলে অথবা স্কোয়াডে জায়গা পেতে হলে অথবা একাদশে জায়গা পেতে হলে আমাকে আরো ভালো খেলতে হবে, রাইট? না, এই চ্যালেঞ্জটা তো নিতেই হবে, চ্যালেঞ্জটা কিন্তু আছে দেখেই কিন্তু আপনি এখন সাকসেস পাচ্ছেন, রাইট? সান মেরিনোর মতো দলের সাথে আপনি জিতছেন, আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে আমি মনে করি যে বেশ ভালোই করছে, বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে। সো এরা তো এই যে প্রবাসী প্লেয়ার আসার কারণেই কিন্তু আমাদের এখানকার প্লেয়ারদের ইনক্লুশনের কারণেই কিন্তু দুইটার সমঝোতার মাধ্যমে ব্যালেন্স হিসেবেই কিন্তু আপনি একটা বিশাল ইম্প্যাক্ট রাখছেন অন দ্য ফিল্ড। সো আমি মনে করি এটাতে আমি খারাপ কোনো কিছু দেখছি না, বরং আমাদের দেশের ফুটবল কিন্তু ইনক্রেজ হচ্ছে, হ্যাঁ, আমি মনে করি যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, প্রোগ্রেস করছে সামনের দিকে। সো এটাকে আমি বেশ পজিটিভলি দেখছি। বরং এই প্লেয়াররা খেলাতে আমি মনে করি যে আমাদের যে ইয়ং প্লেয়ার রয়েছে, ইয়ং জেনারেশন যারা নতুন যারা খেলা শিখছে, তাদের ভিতরে কিন্তু আমি মনে করি যে ফুটবলের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন তৈরি হচ্ছে, হ্যাঁ, তাই। সো সেইখান থেকে আমি বলবো যে এটা তো আমি বলবো যে খুবই পজিটিভ দিক। এবং আপনি যেটা বলছেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। চ্যালেঞ্জ হিসেবে নিলে কি হবে, আপনার পারফরমেন্স যেটা থাকছে সেটা থেকে আপনি কিন্তু আরো সামনের দিকে যেতে পারছেন, ইমপ্রুভ করছে। তো সেটা বলবো যে সেই চ্যালেঞ্জটা তো ডেফিনেটলি সবাই নিবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে এই হেলদি কম্পিটিশনটা থাকলে কি হবে, দলের স্কোয়াডের জায়গাটাতে আমি মনে করি যে প্লেয়ার কেউ কখনো আমাদের এখানে যারা লোকাল ফুটবল রয়েছে তারা কেউ কখনো মনে করতে পারবে না যে আমি হয়তো দলের অটোমেটিক চয়েস, আমি স্কোয়াড থেকে হয়তো বাদ পড়বো না। সো ওই জায়গাটা যখন তার ভিতরে একটা কনফিউশন কাজ হবে, তখন কিন্তু সে লিগে তার পারফরমেন্স ডেলিভার করার জন্য কিন্তু সে রেগুলার আরো বেশি কষ্ট করবে, হ্যাঁ, হার্ডওয়ার্ক করবে। সো আমি বলবো এটা খুবই ভালো একটা দিক। স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আসলে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে গোলকিপার মিতুল মার্মা বেশ কয়েকদিন ধরে বা বেশ কয়েকটা ম্যাচ ধরে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, কিছু ভুল তিনি করছেন। আবার এদিক থেকে জিকো ব্যাক করেছেন। আসলে কি মনে হচ্ছে, কার পারফরমেন্স ভালো দেখছেন বা কাকে আসলে স্কোয়াডে নেওয়া উচিত বা মেইন একাদশে নেওয়া উচিত? না, এটা আমি আপনার আলোচনায় সমালোচনা করতে পারবো, বাট কাকে স্কোয়াডে খেলাবে, কে স্ট্রাইকিং ইলেভেন স্টার্ট করবে সেটা তো ডেফিনেটলি টমাস জুলি রয়েছে সেখানে। আপনারা আমার থেকে বড় এক্সপার্ট সে জানে। এবং লাস্ট ম্যাচে কিন্তু মিতুলকে দিয়ে স্টার্ট করিয়েছে, হ্যাঁ, যদিও যে গোলটা খেয়েছিল ওখানে মিতুলের বড় একটা মিস্টেক ছিল বা ডিফেন্ডারদেরও মিস্টেক ছিল। সামহাও এটা গোলকিপারের মিস্টেক বা ডিফেন্ডারদের কম্বিনেশন মিস্টেকের কারণে গোলটা কনসিড করেছিলাম, যেটা সান মেরিনোর সাথে খেয়েছে। এবং আপনি বলছেন যে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচেও মিতুলের কিন্তু কিছু মিস্টেক, বাট মিতুল ডুইং ফ্যান্টাস্টিক জব ইন লিগ ম্যাচে কিন্তু সে দুর্দান্ত করেছে। আবার সেখানে কিন্তু জিকো আবার লিগ ম্যাচে কিন্তু ততটা কিন্তু আপনার সে কিন্তু তার পারফরমেন্সে সার্ভাইভ করছে। তো সেখানে কিন্তু কোচ ডেফিনেটলি এইগুলো অবজার্ভ করছে, তার যাকে ভালো মনে হবে সেই খেলবে। মিতুলের একটা বড় প্লাস পয়েন্ট হলো যে সে পিছন থেকে খেলাটাকে বিল্ড আপ করতে পারে, যেটা আসলে দলের জন্য খুবই ইম্পর্টেন্ট। বল প্লেইং গোলকিপার যেটা করে, রাইট, হ্যাঁ, এখন তো আমরা জানি যে অ্যাজ এ গোলকিপার থেকেই আসলে খেলাটা স্টার্ট হয়, বিল্ড আপ হতে, সেটা কিন্তু মিতুল খুব ভালো করতে পারে। তো সেই জায়গা থেকে হয়তো টমাস জুলি চিন্তা করছে, তাকে স্টার্ট করেছিল সান মেরিনো ম্যাচে। ভালো একটা কম্পিটিশনে হচ্ছে যে জিকো ব্যাক করছে, শ্রাবণ রয়েছে। শ্রাবণ যদিও লাস্ট টুর্নামেন্টে ছিল না, লাস্ট ম্যাচটাতে ছিল না, বিকজ শ্রাবণ আন্ডার-23 দলের সাথে গিয়েছিল, সুজন গিয়েছিল। সো একটা হেলদি কম্পিটিশন কিন্তু গোলকিপারের ভিতরে রয়েছে। তো আমি বলবো যে এখানে আসলে গোলকিপিং কোচ রয়েছে, কোচিং স্টাফ রয়েছে, তারাই আসলে অবজারভেশন করবে কে আসলে খেলবে, বিকজ সামনে লিগ ম্যাচ রয়েছে, সেখানে যে ভালো পারফর্ম করা হয়তো নতুন কোনো গোলকিপারও পারফর্ম করে দলের সাথে ইনক্লুড হতে পারে। বিকজ এখন সবার জন্য ওপেন রয়েছে, এখনই তোকে স্কোয়াড আপনার এখনই কিন্তু কেউ ডিক্লারেশন দিচ্ছে না, বিকজ লিগের পারফরমেন্সেও কিন্তু অনেক প্লেয়ার এখানে জায়গা পেতে পারে, বিকজ স্পেশালি স্ট্রাইকিং পজিশনে, হ্যাঁ, যদি নতুন কোনো স্ট্রাইকার হয়তো লিগের 6-7টা ফার্স্ট
মোমেন্টে গোল করে ফেলতে পারে, তারও কিন্তু সুযোগ থাকবে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাওয়ার। সো আমি মনে করি অনেক সুযোগ রয়েছে, বাট গোলকিপিং পজিশনে আমি বলবো যে বেশ ভালো একটা কম্পিটিশন হচ্ছে জিকো ব্যাক করাতে। মিতুলের জন্য একটা প্রেশার বা একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেটা আমি মনে করি যে খুবই ভালো, এবং শ্রাবণও হয়তো নেক্সট যে অ্যাসাইনমেন্ট আছে সেখানে তাকেও পাওয়া যাবে। সুজন রয়েছে, 4 জন গোলকিপার, 3 জন স্কোয়াডে থাকবে। সো এখানেও বেশ একটা চ্যালেঞ্জিং জায়গা। সো হোপফুলি আমার কাছে মনে হয় যে যারা ভালো করবে তারাই খেলবে। যেমনটা বলছিলেন, আসলে আমরা একটু ব্রেকে যাব। দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমিলি ভাই। একটু আগে যে কথাগুলো বলছিলেন, আসলে খেলা হচ্ছে জাতীয় স্টেডিয়ামে, মাঠে কিন্তু ঘাস লাগানো হয়েছে নতুন করে, বারমুডা ঘাস। আসলে মাঠটা কিরকম দেখলেন? না, মাঠটা কিরকম দেখলাম, মাঠটা তো আসলে এখন পর্যন্ত কোনো ম্যাচ দেখিনি, বাট মাঠটা যেভাবে আসলে ঘাসগুলি প্রোগ্রেস হয়েছে, বাট যেভাবে আসলে সবুজ দেখছি আর কি, আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য সময়ের থেকে ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, যতটুকু আপনাদের প্রতিবেদনের মাধ্যমে দেখছি আর কি, মানে সরাসরি স্টেডিয়ামে গিয়ে দেখা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে ঘাসটা লাগানো হয়েছে এটা টোটালি আসলে ইন্টারন্যাশনাল ফুটবলের সাথে সমঞ্জনা করেই কিন্তু লাগানো হয়েছে। তো সেই জায়গা থেকে এটা আসলে আরও ডিটেলস আমরা বলতে পারবো যখন কোনো ম্যাচ আয়োজন হবে। অ্যান্ড দ্য সেম টাইম আসলে এখানে আমরা জানি যে ইন্টারন্যাশনাল যখন ম্যাচ হয় তখন কিন্তু বল আসলে কিভাবে রোলিং করবে বা বল স্কিড করে কিনা পানিটা দেওয়ার পরে, হ্যাঁ, যেটা ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে যেটা আমরা সবসময় খেলে দেখেছি, হ্যাঁ, মানে বাইরের ম্যাচগুলিতে। সো ওই রকম হচ্ছে কিনা সেটা আসলে আমরা যখন একটা কম্পিটিটিভ ম্যাচ হবে তখন আমরা হয়তো বুঝতে পারবো। প্রবাবলি আমার কাছে মনে হয় যে আপনি যে বারমুডা ঘাসের কথা বলেছেন সেটা দেখে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আমার কাছে মনে হয় একদম ইন্টারন্যাশনাল পর্যায়ের ঘাসে এবার লাগানো হয়েছে। এটা নিয়ে কিন্তু অনেক আগে বেশ কয়েকবার কিন্তু এই মাঠ নিয়ে আসলে আমরা অনেক প্রতিবেদন বা অনেকবার অনেক রকমের দেখেছি, বাট আলটিমেটলি কখনোই কোনো সাকসেসের জায়গা দেখিনি। বাট এবার হয়তো আমরা সেটা দেখতে পারবো, যেভাবে আসলে মাঠটাকে পরিচালনা বা পর্যবেক্ষণ বা যেভাবে আসলে পরিচালনা করা হচ্ছে। তো আমি প্রবাবলি আমার কাছে মনে হয় যে মাঠটা বেশ ভালোই একদম ইন্টারন্যাশনাল লেভেলের একটা মাঠ আমরা দেখতে যাচ্ছি। এতগুলো ম্যাচ হবে যদিও একটি মাত্র মাঠে, এটা আসলে একটু ল্যাকিংস কিনা বা আরেকটি মাঠ বাড়ানো যেত কিনা? না, আমাদের তো মাঠ সংকট, আপনি জানেন, একটা মাঠই আমরা সেইটাকে আসলে যত্ন করে আসলে রাখতে পারি না। এখানে আসলে অনেক ধরনের ইভেন্ট হতো আগে। আপনি জানেন যে একটা মাঠই ছিল যেখানে পুরো সিজনে ঘরোয়া ফুটবলের সব ম্যাচে একটা ম্যাচই হইতো। আমরা যখন ঘরোয়া ফুটবল খেলেছি, হ্যাঁ, তখন কিন্তু ঢাকার বাইরে খেলা হতো না, শুধু এই ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু পুরো সিজনের লিগ হতো। ইভেনচুয়ালি অ্যাথলেটিক্স ট্র্যাকে তাদের কম্পিটিশন হতো, অনেকগুলো ইভেন্ট ওখানে কিন্তু হতো। বাট সেখান থেকে তো এখন ম্যাচ সংখ্যা কমিয়ে এনে আপনি শুধু একটা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আপনি ম্যাচটাকে ভেন্যুটাকে রেডি করছেন, যেটাকে আমি মানে এটা আমি বলি বরং এই মাঠটা এখন অনেক রেস্ট পাচ্ছে, হ্যাঁ, যেটা একটা সময় পেতো না। আমি যেটা বললাম যে একটা সিজনে 100-200 ম্যাচও একটা সিজনে এখানে খেলা হয়েছে লিগের ম্যাচগুলি। তো সেখান থেকে তো এখন আপনি যেটা বললেন, আমি বলবো যে একটা টুর্নামেন্টের জন্য এনাফ। হ্যাঁ, আমি মনে করি যেটা এটা আমি মনে করি বড় ধরনের কোনো রকমের কোনো ক্ষতি আমি দেখছি না, বরং এটা গুড সাইন যে এই মাঠটাতে এখন শুধু ইন্টারন্যাশনাল ম্যাচই হয়, এখানে কিন্তু ঘরোয়া ফুটবলে কোনো ম্যাচ হয় না। তো সেই জায়গা থেকে মাঠ রেস্ট যত দিবেন তত কিন্তু মাঠ আপনার জন্য রেডি থাকবে ফর ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টের জন্য। সেখানে সাফ ফুটবলের যে কয়েকটা ম্যাচ আছে এটার জন্য, এই টুর্নামেন্টের জন্য আমি মনে করি ইটস গুড এনাফ এই ম্যাচটা এখন। যেমনটা বলছিলেন সাফ ফুটবল নিয়ে, সাফ ফুটবল যদি একটা পাশে সরিয়ে রাখি, একটু বিশ্বকাপ নিয়ে আলোচনা করি। যদিও অনেকদিন হয়ে গেছে বিশ্বকাপটা, রেসটা কিন্তু রয়ে গেছে। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ কেমন উপভোগ করলেন? না, কিছু তো কন্ট্রোভার্সি ছিল, হ্যাঁ, বাট যেটা হয় যে 48টা দেশ নিয়ে যখন ওয়ার্ল্ড কাপ খেলবে এবং 3টা দেশ হোস্ট হবে, ওইটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেক কনফিউশন চলে যে আসলে সে এন্ড অফ দ্য ডে আসলে এটার সাকসেসফুল কোন পর্যায়ে আমরা দেখতে পারবো, কোনো রকমের কোনো রকম মেসিভ কোনো দুর্ঘটনা হয় কিনা বা খেলার মাঝখানে কোনো রকম কোনো ব্রেক আসে কিনা, বাট সেই জায়গাটা কিন্তু হয়নি। আমার কাছে মনে হয় যে 48টা দেশ নিয়ে 104টা ম্যাচ 3টা দেশের অর্গানাইজ করা, সেটা বেশ ভালোভাবেই কিন্তু ফিফা করেছে। বাট মাঝখানে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে, যেটা আসলে আমরাও সমালোচনা করেছি। বাট একটা হোল্ড দ্য গ্রেটেস্ট শোজ অন আর্থ বলা হয়, পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট। তো সেই ইভেন্টটা যখন করবেন কোনো রকম কন্ট্রোভার্সি থাকবেই, বাট সেটা আমার কাছে মনে হয় যেগুলি হয়েছে এটা টোটালি অন দ্য ফিল্ডের কথা। সের বাইরে থেকেও কিছু ছিল, ইরানের আসলে পার্টিসিপেশন নিয়ে অনেক কনফিউশন ছিল, বালোগানের রেড কার্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ডাইরেক্ট হাইড্রেশন ব্রেক নিয়ে খুব কথা হয়েছে। বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যে সাকসেসফুলি একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পেরেছি এবং যোগ্য দল হিসেবে স্পেনই চ্যাম্পিয়ন হয়েছে। সেই প্রশ্নটা আপনাকে করতাম, আসলে স্পেন কি
ডিজার্ভিং চ্যাম্পিয়ন কিনা? অফ কোর্স নো ডাউট। থ্রু অফ দ্য টুর্নামেন্ট তারা মাত্র একটা গোল কনসিড করেছে, সো এই দলটা চ্যাম্পিয়ন হবে এটা ভাবাই যায়। এবং আমরা তাদের থ্রু অফ দ্য পারফরমেন্স যদি দেখেন, ওয়ার্ল্ড কাপে একদম শুরুটা তারা করেছে কেপ ভার্দের সাথে ড্র দিয়ে, তারপরে তাদের পারফরমেন্স যেভাবে প্রোগ্রেস করেছে, তাদের দল হিসেবে যারা যেভাবে পারফর্ম করেছে অ্যাজ এ টিম, হ্যাঁ আপনাকে জিততে হলে টিম পারফরমেন্স লাগবে, সেখানে ইন্ডিভিজুয়াল কারো উপর আপনি হয়তো চেয়ে থাকতে পারবেন না, যেটা স্পেন করে দেখিয়েছে। হ্যাঁ অনেকগুলো গোল হয়তো তারা করেনি, বাট গোল কম খেয়েছে, কিন্তু একটা মাত্র গোল খেয়েছে। টোটাল টুর্নামেন্টে তারা যেভাবে আসলে সলিডিটি দেখিয়েছে, সেখানে আমার কাছে মনে হয় যে তারা ডিজার্ভিং চ্যাম্পিয়ন ছিল। এবং ফাইনালে তারা যেভাবে ম্যাসিভ পারফরমেন্স করেছে এগেনস্ট আর্জেন্টিনা, আমরা ধরে নিয়েছিলাম যে এই ম্যাচটা আর্জেন্টিনা কোনোভাবেই হয়তো স্পেনকে পাত্তা দেবে না বা ডমিনেট করে ম্যাচটা জিতবে, বাট সেখানে কিন্তু উল্টোটা হয়েছে। হ্যাঁ স্পেন যেভাবে আসলে ডমিনেট করেছে আর্জেন্টিনাকে থ্রু অফ দ্য ম্যাচ, বিশেষ করে মিডফিল্ডে আসলে ওদের রদ্রি এক্স্যাক্টলি পুরো টুর্নামেন্টে রদ্রি দুর্দান্ত পারফরমেন্স করেছে। বাট আমার কাছে মনে হয় যে স্পেন ডিজার্ভিং চ্যাম্পিয়ন, তারা এটা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের টিম ওয়াইজ পারফরমেন্সই আমার কাছে মনে হয় যে তারা এত দূর যেতে পেরেছে। এবং আমি বলবো যে ফাইনালে তো তারা আসলে দুর্দান্ত করেছে, তাদের গেম প্ল্যান যেটা ছিল পুরোটা এক্সিকিউশন করেছে। সো মানে আমার কাছে মনে হয় যে সবাই এই ওয়ার্ল্ড কাপটা সুন্দরভাবে এনজয় করেছে। বাট এই ওয়ার্ল্ড কাপটাকে নিয়ে আরেকটু কথা বলতে, ওয়ার্ল্ড কাপের পুরো ইমেজ যদি দেখেন, আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্ট বা এক্সাইটিং এর যে জায়গাটা, সেটা কিন্তু আর্জেন্টিনা থ্রু অফ দ্য টুর্নামেন্ট টেনে নিয়ে গিয়েছে। আপনি যদি দেখেন আর্জেন্টিনা লাস্ট ফাইনালে আগে পর্যন্ত যে 4টা ম্যাচ খেলেছে কেপ ভার্দে, বা যদি দেখেন আপনার সুইজারল্যান্ড, হ্যাঁ সুইজারল্যান্ড, ইংল্যান্ড, এই ম্যাচগুলি তারা এবং ইজিপ্ট, মিশরের সাথে যেভাবে ম্যাচ খেলেছে, এই ম্যাচগুলি কিন্তু ওয়ার্ল্ড কাপের হাইপটাকে অনেক উপরে নিয়ে গেছে, রাইট? পিছন থেকে তারা ব্যাক করেছে, কামব্যাক করেছে, প্রতিবার গোল খেয়েছে আবার কামব্যাক করেছে, রাইট। সো আমি বলবো যে আর্জেন্টিনাকে এখানে কিন্তু একটা ক্রেডিট দিতেই হবে। ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্ট বা এই হাইপ তৈরি করার যে পিছনে যে আমি বলবো যে আর্জেন্টিনার যে কন্ট্রিবিউশন ছিল, এটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ যদিও তারা ফাইনালে হেরে গিয়েছে এবং আর্জেন্টিনাকে নিয়ে কোনো অনেক কন্ট্রোভার্সি ছিল, বাট সেগুলি কিন্তু ফিফা বা রেফারি অ্যাসোসিয়েশন তারা কিন্তু সবগুলি ক্লিয়ারিফাই করেছে। লাস্ট একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে এই বিশ্বকাপে আসলে কার পারফরম্যান্স হতাশ লেগেছে এবং কোন দলের পারফরম্যান্স হতাশ লেগেছে? পর্তুগাল আমার কাছে মনে হয় সবথেকে বেশি হতাশ করেছে। পর্তুগাল দলটাই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফেভারিট দল ছিল, স্কোয়াডের ডেপথ এতই স্ট্রং ছিল, আমি ধরে নিয়েছিলাম যে এই পর্তুগাল দলটা হয়তো ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে। তাদের দলের স্কোয়াডের বিশেষ করে মিডফিল্ড তো একদম ডমিনেটিং মিডফিল্ড ছিল, সুপার মিডফিল্ড, ইভেন্চুয়ালি ডিফেন্সিভ ভিতিনিয়া ছিল, ব্রুনো ফার্নান্দেজ ছিল, ইভেন্চুয়ালি আপনি যদি তাদের দুই ফুল ব্যাক দেখেন, হ্যাঁ নুনো মেন্ডেস ছিল, জোয়াও ক্যানসেলো, হ্যাঁ ডালোর মতো প্লেয়ার খেলতে পারেনি। সো এই ধরনের স্কোয়াড নিয়ে আসলে আমার কাছে পর্তুগাল খুব হতাশ, এবং তারা স্পেনের এগেনস্টে যে ম্যাচ খেলেছে, আমি মনে করি যে তাদেরকে আসলে ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে ফেভারিট ভাবাটাই আমাদের জন্য আসলে খুব আমাদের কাজটা ঠিক হয়নি, হ্যাঁ যে তাদেরকে ফেভারিট ভাবছিলাম। বাট থ্রু অফ দ্য টুর্নামেন্ট আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপটা বেশ ভালোই হয়েছে। ধন্যবাদ এমিল ভাই আমাদেরকে নিউজ 24 এর সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, নিউজ 24 কে ধন্যবাদ। দর্শক, এই ছিল আসলে গেম অনের আজকের আয়োজন। আশা করি আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। আশা করি আপনাদেরকে সঙ্গেই পাবো।